হ্যালো স্টুডেন্টস, আমি পার্থ। আজকে আমি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের প্রথমে যেটা আছে ভূমিরূপের গঠন সংক্ষেপে আলোচনা করব এবং কিছু তথ্য আমি তোমাদেরকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। আচ্ছা, শুরু করি। যেটা আছে প্রথম বহির্জাত প্রক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ এই যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে, যেগুলো পৃথিবী পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের বিভিন্ন রকম পরিবর্তন ঘটাচ্ছে, তার ফলে বিভিন্ন রকম ভূমিরূপের গঠনগত এবং আকারগত যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবারে তোমরা দেখো যে আরোহণ কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সংজ্ঞা প্রথম দেওয়া আছে। সংজ্ঞাতে কী লেখা আছে না, যে প্রক্রিয়ার দ্বারা বা যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের সঞ্চয় ঘটে, ভূপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি পায়, তাকে বলছি আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলছি আরোহণ প্রক্রিয়া বলছি। এবার এর মাধ্যমগুলো কি কি? এর মাধ্যমগুলো হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। এবারে এই আরোহণের কারণ কি? এই আরোহণের কারণ হচ্ছে মূলত নদীর মৃদু ও প্লাবনভূমিতে এই প্রক্রিয়া ঘটিয়ে থাকে মাধ্যম। এবারে প্রধান কাজ কি না, ক্ষয়জাত পদার্থকে অন্যত্র সঞ্চয় করা এই আরোহণের প্রধান কাজ। এছাড়া তোমাদের কাছে যে সমস্ত বইগুলি আছে সেই বইগুলি থেকে তোমরা আরও নোট সংগ্রহ করবে, সেখান থেকে তোমরা কিছু নতুন নতুন তথ্য নিয়েও লিখতে পারো, দিলে তোমাদের নোটটা আরও পরিপূর্ণ হবে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে। এবার অবরোহণ প্রক্রিয়া কাকে বলে না, সংজ্ঞায় দেখো, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে বলছি অবরোহণ। তাহলে আরোহণে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর অবরোহণে উচ্চতা হ্রাস পাচ্ছে। আর এর মাধ্যমগুলি কি কি না, প্রত্যক্ষভাবে নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, হিমবাহ প্রভৃতি, এবং পরোক্ষভাবে আবহবিকার। তোমরা জানো আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক প্রভৃতি আবহবিকারগুলি রয়েছে। এই আবহবিকারগুলিও অবরোহণের বিশেষভাবে প্রভাব ফেলে থাকে। এবারে কারণ কি না, নদীর যান্ত্রিক প্রক্রিয়ায় বিশেষ করে ঘর্ষণ, অবঘর্ষ, লম্ফদান আর রাসায়নিক প্রক্রিয়া দ্রবণ দ্রবীভূত হয়েছে জলের সঙ্গে, যেটা ওই দ্রবণ প্রক্রিয়ায় ভূমির ক্ষয় কাজ করে এবং নগ্নিভূমনের ফলে অবরোহণ ঘটে থাকে। এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে আরোহণ ও অবরোহণের পার্থক্য কী, আরোহণ ও অবরোহণের পার্থক্য যখন লিখতে হবে তোমাদের, কী করে তোমরা না, এই যে দুটো তোমাদের দেখালাম আরোহণ এবং অবরোহণের সংজ্ঞা দিলে, প্রথম তুমি বিষয়ের ঘরে সংজ্ঞা দিলে, তারপরে মাধ্যমগুলি দিবে এবং কারণ দিবে। এই তিনটা দিলেই তোমাদের আরোহণ অবরোহণের যে পার্থক্য সেটা তোমরা পেরে যাবে। এটা সম্ভবত 2 নাম্বার 3 নাম্বারের মতো আসে থাকে, তাই ওই 3টা পয়েন্টেই হবে। তারপর দেখো আছে কি না, পর্যায়ন। পর্যায়ন কাকে বলে? এই পর্যায়ন কথাটি আমরা বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রকম পাবে। পর্যায়ন কথাটি প্রথম যিনি গ্রেড, পর্যায়ন কথাটি ইংরেজি অর্থ হচ্ছে গ্রেড, গ্রেড থেকে গ্রেডেশান এসছে, গ্রেডেশানের কথা অর্থ হচ্ছে পর্যায়ন। এবারে
1876 খ্রিস্টাব্দে জি.কে. গিলবার্ট তিনি যে ক্ষয়চক্রের কথা বলেছিলেন, স্বাভাবিক ক্ষয়চক্র, নদী ক্ষয়চক্র, তিনি সেই ক্ষয়চক্রে বলার প্রসঙ্গে তিনি এই গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তার পরবর্তীকালে তোমরা বইতে পড়বে যে চেম্বারলি ও সলিসবরি এই দুজন প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করে থাকে। তাই তোমরা পরীক্ষা লিখতে গেলে উদ্ভাবকের জায়গায় তোমরা চেম্বারলি ও সলিসবরি নামক দুই ভূবিজ্ঞানী পর্যায়ন শব্দটি ব্যবহার করেন, এটাও লিখতে পারো। আচ্ছা, সংজ্ঞা কি পর্যায়নের? না, সংজ্ঞা ক্ষেত্রে দেখো, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে অবরোহণ ও আরোহণ দ্বারা ভূমিভাগের সমতলীকরণকে বলা হয় পর্যায়। ক্ষয়ের শেষ সীমা কোনটা? ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রতল, সমুদ্র সমতল, ক্ষয়ের শেষ সীমা বলা হয়। তার সাপেক্ষে অবরোহণ আরোহণ দ্বারা ভূমিভাগের যে সমতলীকরণ ঘটে, যেটা লেভেলে এসে পৌঁছায় ভূমিভাগ, তাকে বলছি আমরা পর্যায়। এই পর্যায়ের মাধ্যমগুলি কি কে ঘটিয়ে থাকে? পর্যায় নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌম জল প্রভৃতি এরা এই পর্যায়ের জন্য দায়ী। এবারে তারপরে দেখো তোমরা পর্যায়ন পরে কি পড়বো আমরা? না, নদী অববাহিকা কাকে বলে? দেখো এতক্ষণ আমরা তার যে বহির্জাত প্রক্রিয়াতে ধারণাগুলো দিলাম, তারপর আমরা আসতে যাব নদী অববাহিকা কাকে বলে। তোমরা সিলেবাসে দেখতে পাবে যে তোমাদের দেওয়া আছে, প্রথমে দেখিয়েছিলাম যে জলচক্রের অংশ হিসেবে নদী, নদী অববাহিকা, জলবিভাজিকা, নদীর বিভিন্ন গতি, এটা আছে। সেই থেকে আমি প্রথম দিচ্ছি নদী অববাহিকা কাকে বলে। দেখো নদী অববাহিকা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ যে সংজ্ঞাতে কী লেখা আছে, উৎস থেকে শুরু করে মোহনা পর্যন্ত প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদী মিলিতভাবে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে প্রধান নদী অববাহিকা বলা হয়। উৎস থেকে একটা মোহনা, একটা বড় নদী, উৎস থেকে মোহনা পর্যন্ত তার যে সমগ্র প্রক্রিয়াটা আছে, সেটি সেই অঞ্চলটিকে, সমগ্র অঞ্চলটিকে বলা হচ্ছে প্রধান নদী অববাহিকা। তারপর দেখো উদাহরণ কি, যদি আমরা সারা বিশ্বব্যাপী দেখতে যাই তাহলে ভারতের সাপেক্ষে যদি বলি তখন হচ্ছে আমাদের গঙ্গা নদী সবথেকে বড় অববাহিকা। কিন্তু যদি আমি বলি পৃথিবীর সবথেকে বড় নদী অববাহিকা কি না, আমাজন অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, আমাজন অববাহিকা। আচ্ছা, তারপরে দেখো নদী অববাহিকা বলে কি আছে না, ধারণ অববাহিকা কাকে বলে? সংজ্ঞায় দেখো, বুঝতে পারবে তোমরা সংজ্ঞাতে, পার্বত্য অংশে নদী গোষ্ঠী যতটুকু জায়গা দখল করে থাকে তাকে বলছে ধারণ অববাহিকা। পার্বত্য মানে উচ্চগতি, যেটাকে আমরা বলছি পার্বত্য প্রবাহ, নদীর যেখানে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি থেকে পার্বত্য প্রবাহ পর্যন্ত, তার মধ্যে তো ছবিতে দেখে বুঝতে পারছো যে পার্বত্য অংশে নদী, এই যে দেখো এই যে পার্বত্য অংশ, এই অংশে নদী গোষ্ঠী যতটুকু জায়গা দখল করে থাকে তাকে বলছি আমরা ধারণ অববাহিকা। এবারে বৈশিষ্ট্য কি ধারণ অববাহিকার? বৈশিষ্ট্য হচ্ছে ধারণ অববাহিকা অঞ্চল সংকীর্ণ হয়ে থাকে। কারণ কি, আমরা জানি যে ধারণ অববাহিকা যেহেতু পার্বত্য অঞ্চলে অবস্থিত, তাই পার্বত্য অঞ্চলে ঢাল খুব খাড়া হয়, নদী সেখানে খুব খাড়া ঢালে নেমে আসে নিচের দিকে, গতি প্রবল থাকে, তার জন্য কী হয়, সে নিম্ন ক্ষয়টা বেশি করে থাকে পার্শ্ব ক্ষয়ের তুলনায়, তাই ধারণ অববাহিকা অঞ্চলে সংকীর্ণ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই অংশে নদী ক্ষয়কার্য বেশি হয়। কারণ কি না, ক্ষয়কার্য বেশি হওয়ার কারণ হচ্ছে নদীর জলের গতিবেগ বেশি থাকে। কেন গতিবেগ বেশি থাকে না, নদীর ঢালটা খুব বেশি, খাড়া ঢাল হওয়ার জন্য ক্ষয়কার্যটাও বেশি করেছে, তাই নদীর শক্তি প্রচুর থাকে, তাই সে ক্ষয় বেশি করে থাকে। তারপর দেখো উদাহরণ দেখো, গঙ্গা নদীর ধারণ অববাহিকা উত্তরাখণ্ডের পার্বত্য অংশে অবস্থিত, তার পার্বত্য অঞ্চলের মধ্যে যে উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল তার মধ্যেই অবস্থিত গঙ্গা নদী অববাহিকা। তারপরে দেখো জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলে? বিভাজিকার কথা হচ্ছে বিভাজন করে, সেটা হতে পারে তোমার যে, যদি আমি আমাদের সংক্ষেপে বা সোজা ভাষায় বলি, বিভাজিকা বিভাজন করার অর্থ হচ্ছে যে ধরো তোমাদের ঘর, তোমাদের যে বাড়ি,
তোমাদের বাড়ি পাশের বাড়ি, তার মাঝখানে যে প্রাচীর হোক বা যেটা বেড়া হোক যেটা আছে, যেটা বিভাজন করে থাকে, ওইটা হচ্ছে বিভাজিকা। মানে ওটা কী হচ্ছে, দুটো বাড়িকে পৃথক করছে, এটা হচ্ছে বিভাজিকা কাজ করে থাকে বা বিভাজনের কাজ করে থাকে। সেরকম নদীর ক্ষেত্রেও সে একই রকম হয়ে থাকে। কি না, জলাবিভাজিকা কাকে বলে? সংজ্ঞা দেখো, পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বিভাজনকারী উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়ে থাকে। দেখো এখানে ছবি দিয়ে দেখো, তুমি দিলে বুঝতে পারবে। দেখো মাঝখানে একটা উচ্চভূমি আছে, উচ্চভূমিটি সেটা পর্বত হতে পারে, কোনো উচ্চভূমি হতে পারে, কোনো কিছু, সেটা তার দুদিকে দুটি নদী গোষ্ঠী প্রবাহিত হয়েছে। উৎস থেকে শুরু করে মোহনার দিকে গেছে, দুটি নদী গোষ্ঠী প্রবাহিত হয়েছে। সেই দুটি নদী গোষ্ঠীর মধ্যে তাহলে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বিভাজনকারী উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়। এর বৈশিষ্ট্যগুলি দেখো, এক হচ্ছে সাধারণত পাহাড় পর্বত জলবিভাজিকা রূপে কাজ করে থাকে। আর 2 নম্বরে কী আছে, 2 নম্বরে দেখো, কালক্রমে জলবিভাজিকা ক্ষয়প্রাপ্ত হয়ে দুটি নদী গোষ্ঠী মিশে যায়, তাই তো। উদাহরণ কি না, সাতপুরা পর্বত, নর্মদা ও তাপ্তি জলবিভাজিকা। সাতপুরা পর্বত দুদিকে দুটি নদী আছে, নর্মদা ও তাপ্তি নদী, এই সাতপুরা পর্বত হচ্ছে একটা জলবিভাজিকা। তারপর দেখো, আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী কাকে বলে? যে নদীর 3টি গতি স্পষ্ট, তাকে আদর্শ নদী বলা হয়। এবার দেখো সংজ্ঞাতে আমি কি দিয়েছি, যে সমস্ত নদী পর্যায়িত ঢাল অনুসারে উচ্চ গতিতে ক্ষয়, মধ্যগতিতে বহন ও নিম্ন গতিতে সঞ্চয় কাজ স্পষ্ট লক্ষ্য করা যায়, তাকে আদর্শ নদী বলা হয়। তাই উচ্চ গতিতে কী করবে, ক্ষয় করবে, নিম্ন গতিতে মধ্য গতিতে বহন করবে এবং নিম্ন গতিতে সঞ্চয় করবে, তাকে আদর্শ নদী বলা হয়। এছাড়াও একটা সংজ্ঞা আছে, সেটা আমি দিইনি এখানে। সে সংজ্ঞাটা কি না, সংজ্ঞাটা হচ্ছে আরেকটা, যেটা সেটা তোমরা অন্যভাবে লিখতে পারো, যেটা হচ্ছে যে নদী তার ঢালকে সমুদ্রতলের সঙ্গে বা স্থায়ী তলের সঙ্গে সমতা রেখে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে পর্যায়িত ঢালে পরিণত করে, তাকে। এবার দেখো বৈশিষ্ট্য কী আছে আদর্শ নদীর বৈশিষ্ট্য প্রসঙ্গে, দেখো যে পার্বত্য সমভূমি ও বদ্বীপ প্রবাহ দেখা যায়। 2 দেখো, সমুদ্রতলের সঙ্গে সমতা রেখে ক্ষয়, বহন ও সঞ্চয় করে। আচ্ছা, উদাহরণ কি, আমাদের ভারতের সাপেক্ষেই বলি, গঙ্গা একটি আদর্শ নদী, তার 3টি প্রবাহ লক্ষ্য করা যায় এবং সে সমুদ্রতলের সঙ্গে সমতা রেখেই। সবাইকে পুনরায় আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। ভালো থেকো, সুস্থ থাকো।